এইচএসসি ফাউন্ডেশন কোর্সের সমাজবিজ্ঞান ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফুর রহমান। তো গত ৩টা লেকচার ধরেই আপনাদের সাথে আমি আছি। আজকে এই অধ্যায়ের আমাদের ৪র্থ লেকচার। আমরা সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের উপরে আজকে ৪র্থ লেকচারের ক্লাস করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রতিষ্ঠান, প্রথা, লোকাচার এবং লোকরীতি। মূলত এই জিনিসগুলা কি, কেন, কিভাবে, সমাজে এগুলার গুরুত্ব কি, আমরা সেই জিনিসগুলা পড়ব। তো প্রথমেই সেটা হচ্ছে প্রতিষ্ঠান। এখানে অনেকগুলা সংজ্ঞা লেখা আছে। সংজ্ঞাগুলা দেখার আগে আমরা আরো কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো যে এই তাত্ত্বিক সংজ্ঞা তো আমরা দেখব, তারপরেও তার আগে আমরা নরমালি একটু দেখে নেই যে প্রতিষ্ঠান জিনিসটা কি। লুইস হেনরি মর্গান উনি বলেছেন প্রতিষ্ঠান হচ্ছে যেটা মানুষের অভাব, অভিযোগ, ঠিক আছে, এগুলাকে পূরণ করে। তাহলে প্রতিষ্ঠান জিনিসগুলো মানুষের অভাব, অভিযোগ, এইসব জিনিসগুলোকে পূরণ করবে। এবং কেপলার ওনারা বলছেন যে প্রতিষ্ঠান হচ্ছে সমাজের মানুষের স্বার্থ রক্ষার জন্য সৃষ্ট। তার মানে মানুষের স্বার্থ নিয়ে, বিভিন্ন ধরনের স্বার্থ আছে মানুষের, সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মোটা দাগে আমাদের জন্য প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠান সমাজের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এমিল ডারখাইমের নাম আপনারা শুনেছেন। আমরা একটু দেখি, যখন আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা পড়েছি তখন আমরা এমিল ডারখাইমের নাম শুনেছি। অনেকেই ওনাকে দুরখেইম বলে, অনেকে এমিলি দুরখেইম বলে, যেটাই বলেন সমস্যা নাই। সো উনি কিন্তু সমাজবিজ্ঞানের বা মোটা দাগে এই সামাজিক বিজ্ঞান, নৃবিজ্ঞান বা হচ্ছে অন্যান্য যেই গুরুত্বপূর্ণ আলোচনা আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স ওনাকে বলা যেতে পারে। উনি প্রথম দিকের খুব গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক ছিলেন। উনি তো এটাই বলে বসলেন যে সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। উনি বললেন যে সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। দেখেন, অনুষ্ঠানের পরে উনি কি বলছেন? প্রতিষ্ঠান। তার মানে মোটা দাগে উনি কিন্তু এটাই বলতে চাচ্ছেন যে প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সমাজকেও বুঝতে পারবো। সো আমরা যেটা বোঝার জন্য বলছি সেটা হচ্ছে যে এই যে প্রত্যয়, প্রতিষ্ঠান, এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রত্যয়। এবং সমাজবিজ্ঞান যেখানে আলোচিত হয় সেখানে প্রতিষ্ঠান আলোচিত হবে না, এটা আসলে চিন্তাও করা যায় না। তো আমরা এখন প্রতিষ্ঠানের সংজ্ঞাগুলো দেখব। ম্যাকাইভার এন্ড পেজ, আপনারা দেখেছেন মানে পুরো এই কোর্সে যখনই আমরা আলোচনা করতে যাই সব কিছুতেই দুইটা নাম আসে, একটা হচ্ছে ম্যাকাইভার আর একটা হচ্ছে পেজ। তো ওনারা কি বলছেন? ওনারা বলছেন প্রতিষ্ঠান হলো সেই সব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যাবলীর বৈশিষ্ট্য সূচিত হয়। তো অনেক কঠিন লাগতে পারে। মেইন আলাপ যেটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন হচ্ছে এমন জিনিস যেটা আপনার সমাজে বৈধ বা প্রতিষ্ঠিত, স্বীকৃত এমন কার্যক্রমগুলোকে সে কি করবে? গোষ্ঠীর যে আপনার কার্যাবলী আছে সেটাকে সে প্রকাশ করবে। অর্থাৎ বিবাহ একটা প্রতিষ্ঠান। আপনি যখন বিবাহ নিয়ে আলোচনা করছেন, একটা সমাজের বিবাহকে যদি আপনি লার্ন করেন, বোঝেন, পড়েন, দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই সমাজ কাঠামোর একটা ছাপ ওইখানে উঠে আসছে। তার মানে হচ্ছে প্রতিষ্ঠান এইরকম কিছু প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি যেটার মাধ্যমে গোষ্ঠী আসলে কি করে, গোষ্ঠীর কার্যাবলী সেটা বোঝা যায়, সূচিত হয়। গেল। সেকেন্ডে আমরা আসি ম্যাকাইভার পেজের ভাষায়। We shall always mean by institution the established form or conditions of procedure characteristic of a group activity. সহজ বাংলায় যদি বলি, একটা সমাজ, এই সমাজে মানুষ গোষ্ঠীবদ্ধ বা দলবদ্ধভাবে থাকে। সমাজে মানুষ গোষ্ঠীবদ্ধ বা দলবদ্ধভাবে থাকছে। দলবদ্ধভাবে তারা যেই সব কার্যাবলী করছে, কর্মসূচি করছে, অর্থাৎ মানুষের গ্রুপ অ্যাক্টিভিটিকে যদি আমরা বুঝতে চাই
মানুষের যে গ্রুপ অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো সমাজ দ্বারা স্বীকৃত সেগুলাই হচ্ছে প্রতিষ্ঠান। সো আবার আমরা যদি একটু দেখি, উনি বলছেন আমরা ইনস্টিটিউশন বলতে সেই জিনিসই বুঝবো যেগুলো এস্টাবলিশড মানে হচ্ছে স্বীকৃত, ফর্মস অর কন্ডিশনস যেই জিনিসগুলা স্বীকৃত, অফ প্রসিডিওর ক্যারেক্টারিস্টিক্স অফ আ গ্রুপ অ্যাক্টিভিটি, অর্থাৎ সমাজে গোষ্ঠীবদ্ধভাবে যেই কাজগুলো আপনি স্বীকৃতভাবে করতে পারেন সেগুলাকেই বৃহৎ আকারে যদি আমরা দেখি সেটাই প্রতিষ্ঠান। তার মানে কি, কোনো কোনো সমাজে আপনার হচ্ছে বিবাহ এটা প্রচলিত, এটা একটা প্রতিষ্ঠান। কিছু কিছু সমাজে এই প্রতিষ্ঠানটা নাই, তারা এটাকে অত বেশি গুরুত্ব দেয় না। তো এটা কিন্তু গ্রুপ ওয়াইজই মানুষ আসলে ডিসাইড করে সমাজে একটা টাইম পর্যন্ত এইটা মানে প্রতিষ্ঠিত হয়ে যায়, এস্টাবলিশ হয়ে যায়। এবার আমরা পরের সংজ্ঞাটা দেখি। পি গিসবার্ট কি বলছেন? প্রতিষ্ঠান হলো কতগুলো সুপ্রতিষ্ঠিত বিধি ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্কের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে। তাহলে দেখেন, আমরা যখন ম্যাকাইভারের কথা বলেছিলাম আমরা তখন শুধুমাত্র গ্রুপ অ্যাক্টিভিটিসকে গুরুত্ব দিয়েছিলাম। কার্যাবলী কাদের? গোষ্ঠীর। আচ্ছা, গোষ্ঠীর কার্যাবলীকে আমরা করেছি, গ্রুপ অ্যাক্টিভিটিকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। কিন্তু এখানে বলা হচ্ছে প্রতিষ্ঠান কি করবে, দেখেন খুব সুন্দরভাবে বলা হয়েছে যে ব্যক্তি এবং গোষ্ঠীর সম্পর্কের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করবে। ব্যক্তি হিসেবে একজন ব্যক্তি ধরেন কদুমিয়া ব্যক্তি হিসেবে অল্প কষ্টে বেশি টাকা কামাইতে চায়, শর্টকাট পন্থা অবলম্বন করতে চায়, সহজ বাংলায় যদি আমরা বলি দুর্নীতি করতে চায়, সমাজ এলাও করবে? করবে না। সমাজ এলাও করবে না মানে কি, সমাজে যারা আদার যারা আছে তারা সেটা এলাও করবে না। এবং এটাকে তারা কিভাবে আটকাবে? ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে দুদক গিয়ে তাকে প্রশ্ন করবে, এই কদুমিয়া আপনি এত টাকা কোথায় পেলেন? আপনার বয়স হয়েছে মাত্র 30 বছর, আপনি 30 কোটি টাকার মালিক কিভাবে হলেন? এই যে দুদক গিয়ে তাকে প্রশ্ন করতেছে, অর্থাৎ এই যে ব্যক্তির কার্যক্রমকে গোষ্ঠী যেই মিনস বা যেই জিনিস দিয়ে প্রশ্ন করতেছে, রেগুলেট করতেছে, সেটাই হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে আবার আমরা একটু এটা দেখি, আশা করি এখন একটু ইজিয়ার হবে। প্রতিষ্ঠান হলো কতগুলো সুপ্রতিষ্ঠিত বিধি ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্কের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে। এখন দেখেন, দুর্নীতি সে করতে চাচ্ছে, সে বেশি টাকা কামাইতে চাচ্ছে, দুদক তাকে গিয়ে আটকাবে, সে গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে প্রতিষ্ঠান, এবং দুদক তাকে গিয়ে কি বলবে যে আপনি এত 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 ধারায় এই কাজটা আপনি রং করেছেন। তার মানে এখানে কিছু সুপ্রতিষ্ঠিত বিধি ব্যবস্থাও থাকে যখন আপনি ব্যক্তির কার্যক্রমকে গোষ্ঠী হয়ে রেগুলেট করতে চান। তাহলে এই সংজ্ঞাটা আমরা লিখতে পারি, বিজ্ঞানী পি গিসবার্ট ওনার সংজ্ঞাটা আমরা মনে রাখতে পারি। প্রতিষ্ঠান হলো কতগুলো সুপ্রতিষ্ঠিত বিধি ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্কের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে। তো প্রতিষ্ঠান হলো কতগুলো সুপ্রতিষ্ঠিত বিধি ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্কের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে। আশা করি এই জিনিসটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবং আমি এখানে দেখিয়েছি ম্যাককাইভারের মতে মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে এবং তার কার্যাবলী যেই গোষ্ঠীর যে কার্যাবলী সেটাই আসলে প্রতিষ্ঠান। আর দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তি এবং গোষ্ঠী তাদের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ন্ত্রণ করবে প্রতিষ্ঠান, এবং এটার জন্য কিছু সুপ্রতিষ্ঠিত বিধি ব্যবস্থা থাকবে। প্রতিষ্ঠানের অনেক ধরন হতে পারে, অনেক ইমেন্স, মানে এটা শেষ করা যাবে না, এত ধরন হতে পারে। কিন্তু আমরা মূল প্রতিষ্ঠানগুলোকে একটু দেখি। পারিবারিক প্রতিষ্ঠান, প্রথমেই পরিবার একটা প্রতিষ্ঠান, সেটা আপনার জীবনযাপনকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। আপনি আসলে পরিবার থেকে অনেক কিছু শিখবেন এবং পরিবার আপনাকে কিন্তু যা ইচ্ছা আপনি তা করতে দিবে না, আবার অনেক অপরচুনিটিও পরিবার আপনাকে দিবে। তাহলে আপনার সাথে এই যে একটা পরিবার, একটা গ্রুপ অফ পিপল না, গোষ্ঠীবদ্ধ কিছু মানুষ না, তাদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করছে, এই জিনিসটা এটা হচ্ছে পারিবারিক প্রতিষ্ঠান। ওকে, তারপর হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান, এটা ব্যক্তির অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে একটা কানেকশন তৈরি করবে। যেমন ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠানে আপনি ব্যাংক বলতে পারেন, এটা একটা ব্যাংক।
বা অর্থনীতি সংক্রান্ত যারা লোন দেয়, হ্যাঁ, এটা সমিতি একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে। হ্যাঁ, এগুলা আপনার বা একজন ব্যক্তির কি করে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রকাশও করে, আবার হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডকে টু সাম এক্সটেন্ট প্রয়োজন অনুযায়ী বিধিবদ্ধ স্বীকৃত নিয়ম অনুযায়ী সে এটাকে নিয়ন্ত্রণও করতে পারে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এখানে সংস্কৃতি যেই চিন্তা ভাবনা সেগুলো উঠে আসে। শিক্ষামূলক প্রতিষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে শিক্ষামূলক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান, এগুলোর নাম আমি আর বললাম না, আপনারা জানেন। রাজনৈতিক দল, তারপরে হচ্ছে ইভেন নির্বাচন কমিশন, সাংবিধানিক যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু আপনার হচ্ছে, যদিও এটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু এটা রাজনীতিকে যেহেতু কন্ট্রোল করে আমরা রাজনৈতিক প্রতিষ্ঠানও বলতে পারি। ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা জানি যে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ব্যক্তির সাথে গোষ্ঠীর ধর্ম সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো ডিল করা হয়, সেগুলো হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান হবে। এর বাইরেও আপনি অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান, যেখানে স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হবে বা স্বাস্থ্যের যে বিষয়গুলো আছে সেগুলো দেখা হবে, এটা আছে। আপনি বলতে পারেন বিনোদনমূলক প্রতিষ্ঠানের কথা। তো প্রতিষ্ঠানের আসলে শেষ নাই, প্রত্যেকটা নির্দিষ্ট কার্যাবলীর উপর করে একটা করে প্রতিষ্ঠান হওয়া সম্ভব। কিন্তু আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা কি করবে, এটা গোষ্ঠীর কার্যাবলীকে প্রকাশ করবে এবং ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে এক ধরনের নিয়ম নীতির যে ব্যাপার সেটাকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত করবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠান। আমরা অনেক ধরনের প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছি এবং বলেছি প্রতিষ্ঠান অনেক ধরনের হতে পারে, কিন্তু এর মধ্যে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। এবং একটা সামাজিক প্রতিষ্ঠান হইতে গেলে অনেক উপাদান থাকতে পারে, সংস্কৃতি ভেদে ডিফারেন্ট উপাদান হতে পারে, কিন্তু সব জায়গায় চারটা জিনিস কমন। সেই চারটা জিনিস কি? একটা সামাজিক প্রতিষ্ঠান হওয়ার জন্য কিছু সংখ্যক মানুষ লাগবে, মানুষ ছাড়া তো সামাজিক প্রতিষ্ঠান হবে না, তাই না? সো আপনার কিছু সংখ্যক মানুষ লাগবে এবং তারা একটা নির্দিষ্ট স্বার্থে একত্রিত হবে। ওই যে দেখেন, আমরা একটু আগে ডারখাইমের কথা বলছিলাম, উনি বলছিল যে প্রতিষ্ঠান ওর কাজ হয়েছে যে মানুষের অভাব অভিযোগ পূরণ করা। এবং এর আগেই কিন্তু আমরা একটা দেখেছি, সংজ্ঞা দেখেছি, যেখানে আমরা বলছিলাম যে প্রতিষ্ঠানের কাজ হচ্ছে মানুষের কি স্বার্থ রক্ষা করা বা স্বার্থের দিকে খেয়াল করা। তাহলে সামাজিক প্রতিষ্ঠানে দেখেন কিছু মানুষ লাগবে, তারপর তারা একটা কমন ইন্টারেস্ট বা সাধারণ স্বার্থের জন্য এক জায়গায় হবে। এটা আপনারা সবচেয়ে ভালো বুঝবেন একটা সমিতি যখন দেখেন, সমিতিতে খেয়াল করলে দেখবেন যে সবার ঋণ দরকার, টাকা পয়সা দরকার, তখন তারা বলে যে ঠিক আছে আমরা একসাথে আসলাম, আমরা 12 মাসে সবাই 500 করে দিব। এখানে ধরেন 120 জন মানুষ আছে, যে প্রতি মাসে যে 500 টাকা হয় সেটা আমরা ঋণ হিসেবে একজনের হাতে তুলে দিব। সো এই অনেকভাবেই এটা চলে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলা। কিন্তু যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে মেইন যেটা আলাপ সেটা হচ্ছে তারা একটা স্বার্থে, কমন একটা স্বার্থে তারা একত্রিত হবে। তাহলে কিছু সংখ্যক মানুষ লাগবে, তারা একটা কমন স্বার্থে, কমন ইন্টারেস্টের জায়গায় তারা একত্রিত হবে এবং তাদের একটা আদর্শ থাকবে, তাদের একটা কমন নর্মস থাকবে, যেইটার ভিত্তিতে তারা একজন আরেকজনের সাথে কোনো ধরনের ঝামেলায় জড়াবে না বা কি বলে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ব্যাহত হয় সেই ধরনের কাজ তারা করবে না। এবং তারা এই সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে এটা কিছু চাহিদা পূরণ করবে। তাহলে সামাজিক প্রতিষ্ঠানের কমন উপাদান আমরা দেখছি যে মানুষ লাগবে, মানুষের সাথে সাথে তাদের কি কিছু কমন স্বার্থ লাগবে, নাহলে মানুষ কেন আসবে একসাথে, তাই না? সে কমন স্বার্থ লাগবে, আদর্শ লাগবে এবং তাদের এই সব কিছুর মাধ্যমে একটা সামাজিক চাহিদা পূরণ হবে। সো এই হচ্ছে প্রতিষ্ঠানের আলাপ। এটা আমরা বলতে পারি যে এটা গোষ্ঠীর কার্যক্রমকে প্রকাশ করে। আমরা যখন পঞ্চম অধ্যায় পড়ব সেখানে আমরা দেখব যে প্রতিষ্ঠানের ভিত্তিগুলোকে আমরা ভালো করে পড়ব, যে কোন ধরনের প্রতিষ্ঠান আছে, বিবাহ পড়ব, আমরা পরিবার পড়ব, সেটা আমরা ডিটেইলে আলোচনা করব। আপাতত আমরা যেটা জেনে রাখতে পারি সেটা হচ্ছে প্রতিষ্ঠান কি এবং যেটা আমরা আলোচনা করেছি যে সামাজিক প্রতিষ্ঠানের উপাদানগুলো কি। তারপরে একটা জিনিস চলে এসেছে, প্রথা। প্রথার ইংরেজি নাম হচ্ছে কাস্টম। আমরা যখন টাইলরের সংজ্ঞাটা পড়েছিলাম গত ক্লাসে,
আমরা দেখেছি সমাজের অন্যান্য প্রত্যয়ের সাথে উনি সমাজের সংজ্ঞা দিতে গিয়ে বা সরি কালচারের সংজ্ঞা দিতে গিয়ে উনি কিন্তু কাস্টমের কথাটা বলেছেন। তো আমরা আজকে সেই কাস্টম নিয়ে আলোচনা করব। অকবার্ন এবং নিমকফ তারা বলছেন সেই সকল সামাজিক কার্যাবলী যা সমাজ অনুমোদিত এবং যার পৌনঃপুনিকতা আছে। তাইলে পৌনঃপুনিকতা আছে এটাকে ইংলিশে বলে রিপিটেটিভ, মানে হচ্ছে আপনি একটা কাজ বারবার বারবার করবেন। প্রথা এগুলা আপনি করবেন, আপনার আশেপাশের মানুষজন করবে, বারবার করে। যেটা সামাজিক প্রথা সেই জিনিসটা মানুষ বারবার করে এবং এটা পৌনঃপুনিকতা থাকা লাগে এবং সমাজ অনুমোদিত। কিন্তু যখনই আমরা হচ্ছে প্রথা বা কাস্টমের কথা বলি, যেগুলো আমাদের সামনে আসে সেগুলা খুব মানে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আমাদের মধ্যে। যেমন এই ধরেন যৌতুক প্রথা, যৌতুক প্রথা, তারপর ধরেন কৌলিন্য প্রথা, তারপরে ধরেন দাস প্রথা। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝানোর জন্য এগুলো লিখতেছি। আর সতীদাহ প্রথা সবচেয়ে আমাদের এখানে সবচেয়ে বেশি আলোচিত যেটা ছিল এই জায়গাটাতে, অদ্ভুত একটা ব্যাপার, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। আচ্ছা দেখেন আমি যেগুলা লিখছি বর্তমান সময় দাঁড়ায় বেশিরভাগই যখন আমরা আলোচনা করি আমরা মানে চিন্তা করতে পারি যে আসলে এগুলো তো ভালো নাকি খারাপ, মানে এগুলো কোনোভাবেই হচ্ছে ভালো খুব কম মানুষই বলবে। তো এটা কেন আলোচনা করলাম, দেখেন প্রথা হচ্ছে সমাজ অনুমোদিত। এখন সমাজ যে সবসময় আপনার ভালো জিনিসই অনুমোদন দিবে ব্যাপারটা এরকম না। মেইন কথা হচ্ছে প্রথা জিনিসটা ভালো হবে নাকি খারাপ হবে দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন, সেটা অন্য বিষয়। কিন্তু প্রথা সমাজে অনুমোদিত হইতে হবে। এই যে সতীদাহের কথা আমি বলতেছি, সতীদাহর প্রথা আমি বলতেছি কথা, এইটা কিন্তু সমাজে অনুমোদিত ছিল। মানে যখন রাজা রামমোহন রায় এটার এগেইনস্টে কথা বলতে গেছেন, ওনাকে কিন্তু বিশাল বেগ পাইতে হয়েছে। প্রথম দিকে ওনার মাই ওনাকে পছন্দ করতো না, যে তুই কি বলতেছিস বাবা। তার মানে কি এটা ভালো না খারাপ দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এই যে প্রথা জিনিসটা এটা সমাজে অনুমোদিত, সমাজ এটাকে সার্টিফাই করে। এখনো সমাজে অনেক কিছু আছে যেগুলো সমাজ অনুমোদন করে কিন্তু সেটা হয়তো ওভারঅল ভালো না। তাহলে প্রথা এমন জিনিস যেটা হচ্ছে সমাজের অনুমোদন থাকবে। বাংলাদেশে যখন যৌতুক অনেক বেশি প্রচলিত ছিল, আমরা একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে আমরা এটাকে দেশ থেকে তাড়াইতে পারছি, মানে ওভারঅল চিন্তা করলে আগে থেকে অনেক কমছে। কিন্তু এটা তো অনুমোদন ছিল, মানুষ যৌতুক দিত এবং নিত, মানে তারা দুইজনই মনে করতো দিস ইজ লিগাল, এটা তো একটা ভালো জিনিস। ঠিক আছে, যে আমার মেয়ে যাচ্ছে ওই বাড়িতে, আমি আমার জামাইকে দিলাম, আমার জামাই তাহলে আমার মেয়েকে ভালো রাখবে। সো বিষয়টা হচ্ছে এটা কিন্তু অনুমোদন ছিল এবং দেখেন পৌনঃপুনিকতা ছিল। পৌনঃপুনিকতা জিনিসটা কি মানুষ বারবার করতো। এই যে সতীদাহ প্রথা, রামমোহনের আগের টাইমটাতে চিন্তা করেন যে একটা লোক মারা গেছে, তার বউকে কি করতে হবে, সতীদাহ যেই প্রথাটা আছে তা অনুযায়ী নিজে কি গায়ে আগুন লাগাই দিতে হবে। এলাকায় যত জায়গায় এই ঘটনা ঘটবে সব ক্ষেত্রেই কিন্তু এটাই করা হইতো। তার মানে কি এই জিনিসটা রিপিটেটিভ, সবাই করে এবং সমাজ এটাকে কি করে অনুমোদন দেয়। তো অকবার্ন এবং নিমকফ ওনারা বললেন যে এইটা সেই সকল সামাজিক কার্যাবলীকে বোঝায় যেটা সমাজ অনুমোদিত এবং একই সাথে এটা কি করে পৌনঃপুনিকতা আছে, মানুষ এটা বারবার করে, মানুষ এই জিনিসটা করার একটা অভ্যাসের মধ্যে থাকে। ম্যাকআইভার এন্ড প্রেজ ওনারা বলতে চাচ্ছেন প্রথা হইল রীতিনীতির জটিল সমষ্টি, একটা বিশাল জটিল সমীকরণ। যে কোনো প্রথাই আপনি এটাকে একটা দিক থেকে আসলে ব্যাখ্যা করতে পারবেন, এটাকে অনেক কিছু দিয়ে আপনার চিন্তা করতে হবে, একটা জটিল সমীকরণের বিষয়। তো এটা হচ্ছে মানুষের আচরণ বিধি। এবং দেখেন এই সমাজে মেয়েদের জন্য কিন্তু এটাই গর্বের ছিল যে আমরা স্বামী মারা গেছে, আমরা এখন গায়ে আগুন লাগাই দিব। সো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা মানুষের আচরণ বিধি এবং এটা কিন্তু অনেক ইকুয়েশন আছে।
এটা জটিল বিষয়, এটা কিন্তু সহজেই মানে বাইরে থেকে আপনি বুঝবেন বা ব্যাখ্যা করে ফেলতে পারবেন এরকম না। এটা বোঝার জন্য আপনাকে ওই সমাজটাকে অধ্যয়ন করতে হবে। এবং দেখেন জিসবার্ট প্রথার 3টা জিনিসের কথা উনি উল্লেখ করেছেন। 1 নাম্বার, এই আচরণের ধারাবাহিকতা থাকতে হবে। এটা সমাজে হোক বা যে গোষ্ঠীর মধ্যে চলতেছে, এটা রিপিটেটিভলি ধারাবাহিকভাবেই চলতে থাকবে এবং ওই সমাজের প্রকৃতিকে বুঝতে হবে এবং এটার আদর্শগত মূল্যমান আপনাকে দেখতে হবে। আমরা যদি আবার এই সতীদাহ প্রথার দিকে আসি, তাহলে আমরা দেখব ওই সমাজের আদর্শ এটাই, মানে আদর্শ সতী হলো সে যে স্বামী মারা যাওয়ার পরে, আদর্শ সতী তো সেই যে স্বামী মারা যাওয়ার পরে আরো একদিন বেঁচে থাকবে, এটা চিন্তাই করবে না। তার মানে এটার একটা আদর্শিক মূল্যমান আছে। তাহলে প্রথা নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা দেখলাম যে প্রথার 3টা বৈশিষ্ট্য আছে। এটা আচরণের ধারাবাহিকতা রক্ষা করবে, সামাজিক প্রকৃতি নিয়ে আলোচনা করবে এবং হচ্ছে আদর্শগত মূল্যমান এটার একটা থাকবে। এরপর আমরা যদি দেখি প্রথার বৈশিষ্ট্যগুলা কি। প্রথমে প্রথা সামাজিক। আপনি সমাজের বাইরে কোথাও গিয়ে প্রথা পাবেন না। যেই প্রথার কথা আমরা বলছি প্রত্যেকটাই সামাজিকভাবে প্র্যাকটিস করা হয়। সমাজ ওইটাকে মানে দেয়, লেজিটিমেসি দেয় বা ওইটাকে স্বীকৃতি দেয়। তাহলে প্রথা হচ্ছে সামাজিক এবং প্রত্যেক সমাজে প্রথা বিদ্যমান। এরকম কোনো সমাজ নাই যেখানে কোনো প্রথা নাই। তাহলে প্রত্যেকটা সমাজে প্রথা বিদ্যমান এবং এইটা একটা সামাজিক অনুশাসন, এটা বুঝতে হবে যে এটা একটা রুলিং। আপনি যদি ওটার বাইরে গিয়ে কোনো কিছু করেন তাহলে সমাজ কিন্তু আপনাকে জাজ করবে। সমাজ আপনাকে এইটার জন্য প্রশ্ন করতে পারে, যেটা রাজা রামমোহন রায়কে কি করা হয়েছিল যে তুমি মিয়া একটু পড়ালেখা করছো, 2 কলম পড়ালেখা করে এখন আমাদের সমাজকে তুমি প্রশ্ন করা শুরু করছো। তাহলে এটা একটা সামাজিক অনুশাসন। প্রথমত আমরা দেখলাম যে সমাজের মধ্যেই প্রথা থাকে, প্রথা সামাজিক। দ্বিতীয়, এটা সকল সমাজে আছে। ডিফারেন্ট প্রথা হইতে পারে কিন্তু প্রত্যেক সমাজে কোনো না কোনো প্রথা থাকবেই। 3, এইটা হচ্ছে একটা সামাজিক অনুশাসন, সামাজিক রুলিং এবং এই প্রথা পুরাটাই মূল্যবোধ ভিত্তিক। এখন মূল্যবোধ কিন্তু চেঞ্জ হইতে পারে। মূল্যবোধ ভিত্তিক। 200 বছর আগে আমাদের যেই মূল্যবোধ ছিল এই সমাজে, বর্তমান মূল্যবোধ তার থেকে ডিফারেন্ট। তাহলে প্রথার সাথে 4টা ব্যাপার। এটা হচ্ছে সোসাইটির সাথে সম্পর্কযুক্ত, এটা সোশ্যাল একটা বিষয় এবং প্রথা সকল সমাজে থাকবে। প্রথা একটা সামাজিক অনুশাসন বা রুলিং এর মতো এবং এটা মূল্যবোধ ভিত্তিক। যেই সমাজের মূল্যবোধ যেরকম ওই সমাজের প্রথাও হবে ওই রকম। ইভেন প্রথার সাথে কিন্তু আপনার সমাজের যেই টাইপ সেটাও জড়িত। কৃষি ভিত্তিক সমাজের প্রথা একরকম হবে, শিল্প ভিত্তিক সমাজের প্রথা আরেক রকম হবে, তাই না? তাহলে কৃষি ভিত্তিক আর শিল্প ভিত্তিক যখন আপনি ডিফারেন্ট করবেন, আপনি দেখবেন প্রথাটা 2 ধরনের সমাজে 2 ধরনের প্রথা আপনি খুঁজে পাবেন। তাহলে আমরা 4টা জিনিস পাইলাম। 1 সামাজিক, 2 সকল সমাজে আছে, 3 এটা একটা অনুশাসনের মতো কাজ করে, 4 এটা হচ্ছে মূল্যবোধ ভিত্তিক। প্রথা আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেল। আমরা দেখেছি যে প্রথার এটা একটা জটিল বিষয় এবং এটা রিপিটেটিভ। বারবার আমি একটা কথা বলছি যে প্রথাটা কিন্তু রিপিটেটিভ হয়, পৌনঃপুনিকতা আছে তার। এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটার নাম হচ্ছে লোকাচার। লোকাচার জিনিসটা কি? দেখেন ম্যাকাইভার এবং প্রেজ বলছে সমাজের সৃষ্ট ও স্বীকৃত গৃহীত পন্থাই হচ্ছে লোকাচার। এবং লোকাচার পড়বো আমরা একটু পরে, লোকরীতি পড়বো। একটার সাথে বাধ্যবাধকতা আছে, বাধ্যবাধকতা যদি না থাকে তাহলে এটা হবে লোকাচার। আপনি মানলে মানলেন, না মানলে নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সমাজে থাকতে থাকতে এটা আপনার ভিতর চলে আসে। আপনার যেই আচরণ, সেই আচরণের ভিতরে এটা অটোমেটিক্যালি চলে আসে। আরেকটা হচ্ছে একদম বাধ্যবাধকতা আছে, আপনাকে মানতেই হবে, তখন সেটা হচ্ছে লোকরীতি। লোকরীতি আপনাকে মানতেই হবে। তো আমরা দেখি সামনার কি বলতে চাচ্ছেন। সামনার বলতে চাচ্ছেন এটা একটা গণভিত্তিক ঘটনা, সাদৃশ্যের প্রবাহ এবং পারস্পরিক অবদান আছে এবং
এখানে অকবার্ন এবং নিমকফ ওনারা বলছেন যে কিছু কম গুরুত্বপূর্ণ প্রথাকে লোকাচার বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে লোকাচারও এক ধরনের প্রথা, লোকাচারও কি প্রথা, তার মানে কি এটাও মানুষ বারবার করবে, কিন্তু এটার গুরুত্ব অনেক কম, গুরুত্ব অনেক কম। তাহলে যেগুলার গুরুত্ব কম, যেই প্রথাগুলোর গুরুত্ব কম সেগুলাকেই আমরা লোকাচার বলতে পারি। এবং এটা তাহলে প্রথাও কি সমাজ কর্তৃক স্বীকৃত হতে হয়, তাহলে আমার লোকাচারকেও কি সমাজ কর্তৃক স্বীকৃত হইতে হবে, গৃহীত পন্থা এবং সমাজের দ্বারাই এটা একটা সৃষ্ট বিষয়। আমরা একটু লোকাচারের বৈশিষ্ট্যগুলো দেখে আসি। 1 নম্বরে আমরা দেখতেছি এটা সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে কাজ করে। তাহলে আমাদের সামনে আসলে বুঝতে হবে যে সামাজিক নিয়ন্ত্রণটা কি। সমাজ কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা বিভিন্ন মাধ্যম হতে পারে। লোকাচার তার মধ্যে একটা জিনিস, এটা সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে কাজ করে। তবে লোকাচারটা কিন্তু আপনাকে নন কোয়ার্সিভ ওয়েতে নিয়ন্ত্রণ করে, মানে হচ্ছে চাপ দেয় না। সে আপনি করতেছেন এইটাই আপনার একটা হ্যাবিটে পরিণত হয়, কিন্তু সে চাপ দিয়ে বাধ্য করে আপনাকে নিয়ন্ত্রণ করবে না। সে নিয়ন্ত্রণের বাহন হিসেবে কাজ করে, কিন্তু এটা আপনার কগনিশনের ভিতর থাকে যে আসলে আমি তো এরকম করেই বড় হয়েছি, আপনাকে সে বাধ্য করবে না। লোকাচার পালনের মাধ্যমে মানুষের মধ্যে এই যে দেখেন খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়। লোকাচার পালনের মাধ্যমে মানুষের মধ্যে ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়। আপনার এলাকায় ধরেন যে লোকাচারগুলো আপনি করে থাকেন সেটা কিন্তু আপনার ওই এলাকার ঐতিহ্য, সেই সমাজের ঐতিহ্য। মানুষ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এই লোকাচার থেকে। যেমন প্রাচীন বাংলায় এই যে আপনার হচ্ছে যে পিঠা উৎসব হইতো, নবান্ন হইতো, ঠিক আছে, এগুলা কিন্তু একটা লোকাচারের পার্ট। নতুন ধান ঘরে উঠছে, আমরা পিঠা রান্না করে আশেপাশে যারা আছে, আমরা তো গ্রাম একটা পরিবারের মতোই, সো সবাইকে ডাক দিলাম। এবং এই যে আস্তে আস্তে এই যে নবান্ন, এটা একটা ঐতিহ্যের মতো হয়ে গেছে। সো এই যে আমার নতুন ধান ঘরে আসলে আমি পিঠা রান্না করে আমার পাশের বাড়ির মানুষটাকে খাওয়াবো, কিংবা পয়লা বৈশাখের 1 তারিখে পয়লা বৈশাখে আমি গিয়ে কি করব, হাল খাতাটা করে যত বাকি আছে শোধ করে আসবো। এই যে বিষয়গুলো, এটা কিন্তু মানুষের মধ্যে একটা ঐতিহ্যের যে সচেতনতা সেইটা তৈরি করে, এবং এইভাবেই কিন্তু ঐতিহ্য টিকে থাকে। এটা অবশ্যই সমাজ কর্তৃক স্বীকৃত হতে হয়, কারণ সমাজই এটা তৈরি করে। সামাজিক অভিজ্ঞতা থেকে স্বতঃস্ফূর্তভাবে লোকাচার সৃষ্টি হয়, স্বতঃস্ফূর্তভাবে এটা তৈরি হয়ে যায়। এটাকে আপনার হচ্ছে যে কেউ পুশ করা লাগে না, কেউ এসে আপনাকে বলবে না এই নবান্ন হচ্ছে পিঠা রান্না করো, বলবে না কেউ। ও পাশের বাসার ভাবি রান্না করতেছে বা পাশের ফ্যামিলিটা রান্না করতেছে, আচ্ছা ওরা একদিন রান্না করছে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আচ্ছা আমরাও হচ্ছে একদিন রান্না করে কিছু ইয়ে করি। এটা আমাদের ফ্যামিলিতে এখনো আছে যে যখনই ভালো কিছু রান্না হয় উপরের তলায় বা হচ্ছে আশেপাশের যারা আছে তারা যখন ভালো কিছু রান্না করে আমাদেরকে পাঠায়। তো আমার মা আবার ততক্ষণ পর্যন্ত মানে তার মনে ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত সে আবার ভালো কিছু রান্না করে ওনাদেরকে পাঠাবে। তো এই হচ্ছে যে বিষয়। সো এইটার জন্য আপনাকে কেউ আসলে পুশ করবে না, আপনাকে কেউ ধরে বেঁধে শিখাবে না যে এইটাই করতে হবে, কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে এটা একটা মানে আপনার ভিতর ফিলিংস আসবে যে এটা আসলে আমার করা দরকার। তাহলে সামাজিক অভিজ্ঞতা থেকে স্বতঃস্ফূর্তভাবে লোকাচারটা কি হবে, সৃষ্টি হবে। লোকাচারের বৈশিষ্ট্য এবং পার্থক্য এটা হইতে পারে, পার্থক্য হওয়া সম্ভব। আপনি যখন হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে দেখবেন তখন আপনি একটা কি পার্থক্য দেখতে পারেন লোকাচারের মধ্যে, বাট ইটস ফাইন, এটা হওয়া খুব স্বাভাবিক। এবং লোকাচার মানুষের অভ্যাসে পরিণত হয়। লোকাচার আপনি যেটা করবেন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবং সমাজ পরিবর্তনের সাথে সাথে লোকাচার রীতিতেও পরিবর্তন লক্ষ্য করা যায়, যা দ্রুত পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তনটা হয় ধীর গতিতে। তো আমরা এটাই তো আলোচনা করতেছিলাম। এখন নবান্ন কোথায়, খুব বেশি কি নবান্ন দেখা যায়? এখন পয়লা বৈশাখ কোথায়? মানে পয়লা বৈশাখ একটা উৎসব, এখন এটার অনেক ভার্সন হয়েছে, কিন্তু গ্রামীণ যে পয়লা বৈশাখের যে একটা মজা, হাল খাতা কোথায়? নাই। তার মানে হচ্ছে এই যে সমাজ পরিবর্তনের পাশাপাশি লোকাচারের রীতিতেও কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমরা দেখেছি পয়লা বৈশাখ যেটা ছিল মানে খুব সাধারণ মানুষের একদম কৃষিভিত্তিক সমাজের একটা লোকাচার বা বিষয়, উৎসব, প্রথাও আমরা বলতে পারি। তো এই যে বিষয়টা, এটা আস্তে আস্তে হয়ে গেছে, হারায় গেছে। এবং
সেটার খুব বেশি আমরা দেখেছি যে সেটা শহরীকরণ করা হয়েছে, সেটাকে আমরা এক ধরনের ম্যাটেরিয়ালিস্টিক রূপে নিয়ে গেছি যে শহরে আমরা খুব আর্টিফিশিয়াল মেলা টেলা করতেছি, কিন্তু গ্রামীণ যে মেলা সেটা এখন আর নাই। তাইলে এই যে সমাজ পরিবর্তনের সাথে সাথে আপনার লোকাচারের রীতিতেও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা আসলে খুব দ্রুত হুট করে হবে এরকম না। আপনি দেখেন যে শহরে যখন মানুষ আসছে তাদের মধ্যে কিন্তু যেই গ্রামীণ মানুষের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনটা নাই। ঠিক আছে, নিজেরা রান্না করছে, নিজেরা খাচ্ছে। কিন্তু এই যে লোকাচারটা কিন্তু আগে এরকম ছিল না। লোকাচারটা আগে ছিল যে আমি যখন ভালো রান্না করব আমার প্রতিবেশীরা সবাই খাবে, এটা বাংলার একটা ব্যাপার ছিল। সো এটা কিন্তু আস্তে আস্তে গিয়ে চেঞ্জ হয়ে যায়। এখন কখন যে চেঞ্জ হবে এটা মানুষ আসলে বোঝেও না, সামাজিক পরিবর্তন এরকম একটা জিনিস। সো আমরা লোকাচার নিয়ে আলোচনা করলাম, এটা সমাজ দ্বারা স্বীকৃত এবং এটার জন্য কেউ আপনাকে বাধ্য করবে না, এটা আপনি স্বতঃস্ফূর্তভাবেই শিখবেন। এরপর হচ্ছে লোকরীতি। এখন লোকরীতি এইটা হচ্ছে মোর্স বলে, মোর্স। আচ্ছা, এইটা হলো এমন লোকাচার যেটার সাথে বাধ্যবাধকতার সম্পর্ক আছে, এটা আপনি করতে বাধ্য হবেন আর কি। এবং এটা যদি আপনি না করেন তাহলে আপনাকে সোশ্যাল কন্ট্রোল অনুযায়ী আপনাকে হচ্ছে যে করতে বাধ্য করা যেতে পারে, শাস্তি দেওয়া যেতে পারে। এটা যদি আপনি না করেন তাহলে এটা এক ধরনের অপরাধ হিসেবেও গণ্য হইতে পারে। সো এই লোকাচার এটা কিসে রূপান্তর হইলো, লোকরীতিতে রূপান্তর হইলো। এবং এটা কিন্তু একটা নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য। আমরা বলছি লোকাচারও মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সেই নিয়ন্ত্রণটা কেন, সেটা খুব সাটেল মানে হচ্ছে আপনি বুঝবেন না যে আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন। কিন্তু লোকরীতি হলো এমন জিনিস যে আপনাকে ধরে বেঁধে বলবে যে এই তুমি এটা করলা কেন, তুমি এটা করছো, এটা করা উচিত হয় নাই, বা তুমি এটা করো নাই কেন, আপনাকে বাধ্য করবে। এটা হচ্ছে লোকরীতি। এবং মোর্স শব্দটা হচ্ছে এরকম জিনিস যার একটা আদর্শগত ভিত্তি আছে এবং এটা আপনি করতে মোটামুটি কি হবেন, বাধ্য হবেন। ঠিক আছে, তাহলে এই যে বিষয়, এটা হচ্ছে আমাদের লোকরীতি। তো আমরা একটু সামনের দিকে যাই, যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। এই লোকরীতি দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ইতিবাচক, মানে সমাজ আপনাকে যেগুলা করতে বলবে, যেমন বাবা মার সেবা যত্ন করা, এটা আপনার সমাজ কিন্তু আপনাকে মানে সেবা যত্ন করা বলতে কি, তাদেরকে মেনে চলা, বাবা মাকে মেনে চলা, এটা একটা ইতিবাচক কথা, এটা আপনাকে করতে বলবে। আর নেতিবাচক কি, যেটা আপনাকে করতে বলবে না, যেমন বাবা মাকে অসম্মান করা, এটা যদি আপনি করেন কোনো কোনো ক্ষেত্রে খুবই বড় গুরুতর অপরাধ হিসেবে এটা পরিচিত হবে। তাহলে একটা হচ্ছে ইতিবাচক, আপনাকে করতে বলবে, আর তার উল্টাটা হচ্ছে নেতিবাচক। তাহলে আমরা বলতে পারি লোকরীতি এটা দুই ধরনের হইতে পারে, ইতিবাচক এবং নেতিবাচক। যেটা পরীক্ষায় প্রশ্নে আসে সেটা হচ্ছে লোকাচার এবং লোকরীতি, এই দুইটার মধ্যে পার্থক্য জানতে চাই। আমরা একটু দেখি লোকাচার এবং অবশ্য পালনীয় লোকরীতির মধ্যে যেই পার্থক্যগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। তো কথার মধ্যেই কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে লোকাচার। এটার আগে কিন্তু আমরা অবশ্য পালনীয় বলি নাই, আর আপনি করতে পারেন নাও করতে পারেন, নবান্ন আসছে আপনি পিঠা রান্না করলেও কি না করলেও কি কোনো সমস্যা নাই। কিন্তু লোকরীতি এমন জিনিস যেটা আপনাকে করতেই হবে, আপনি বাধ্য। তো আমরা একটু দেখি লোকাচার। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে সমাজের ন্যায় অন্যায় ও ভালো মন্দ ধারণা যুক্ত নয়। মানে ওই যেটা বললাম যে নবান্ন আসছে আপনি পিঠা রান্না করলেন কি না করলেন, এটার সাথে ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক নাই, ভালো মন্দের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, করলে গুড, করলে হচ্ছে আপনি একটু বাবা পাবেন, দুই চারজন খেয়ে বলবে যে খুব মজা হয়েছে, বাট না করলে কেউ বলবে না যে কেন করলো না। কিন্তু লোকরীতি হচ্ছে এরকম যেটার সাথে আপনার ন্যায় অন্যায় ভালো মন্দ ধারণা যুক্ত এবং খুব ভালো করে ওতপ্রোতভাবে যুক্ত। অতীতের লোকরীতি বর্তমান লোকাচারে পরিণত হয়, হইতে পারে। অতীতে যেটা লোকরীতি ছিল আস্তে আস্তে সেটা কি হইতে পারে, লোকাচারে পরিণত হইতে পারে। অর্থাৎ সমাজের সাথে সাথে
এই লোকরীতি যে জিনিসটা সেটার যেই ইন্টেন্সিটি সেই ইন্টেন্সিটি কমে সেটা অ্যাডিশনাল হয়ে যেতে পারে, মানে সেটা আপনি বাধ্য এরকম না, মানে সমাজ পরিবর্তনের সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু দেখেন অবশ্য পালনীয় যে লোকরীতি আছে এইটার ক্ষেত্রে এরকম ধারণা কি কম লক্ষ্য করা যায়, মানে যেগুলো অবশ্য পালনীয় যেমন বাবা মার সেবা করতে হবে, বাবা মার কথা শুনতে হবে, সেটা কিন্তু দেখেন অনেক আগে থেকেই সেম যে বিষয় সেটাতে রয়ে গেছে। লোকাচার অধিক ব্যাপক এবং সাধারণ প্রকৃতির। এই লোকাচার যে জিনিসটা এটা কিন্তু অনেক বিস্তৃতি ব্যাপক, অনেক ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু এই যে লোকরীতির যে পরিধি, এই যে লোকরীতির যে পরিধি সেটা কিন্তু খুব মানে লোকাচারের তুলনায় বেশ ছোট। কারণ লোকরীতির ক্ষেত্রে আপনার যেহেতু ন্যায় অন্যায় বোধ আছে, শাস্তির একটা ব্যাপার আছে, সেটা কিন্তু যেখানে সেখানে না, খুব ছোট, মানে লোকাচারের তুলনায় অনেক ছোট পরিধির মধ্যে সেটা কাজ করে। লোকাচার এই যে দেখেন যেহেতু এটার মধ্যে ন্যায় অন্যায় বোধ নাই, এইটা হচ্ছে একটা অস্থায়ী প্রকৃতির, আজকে আছে কালকে নাই, এরকম হইতে পারে। সমাজের পরিবর্তনের সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যায়, যদিও পরিবর্তনটা নর্মালি স্লো হয়। কিন্তু লোকরীতি আপনার খুব স্থায়ী প্রকৃতির হবে, এটা স্থায়ী প্রকৃতির হবে, এবং এটাকে চেঞ্জ করতে হইলে, এটাকে যদি আপনি বড় সড়ো চেঞ্জ আনতে চান তাহলে আপনাকে বিশাল মানে কি বলবো নেতিবাচকতার সামনে পড়তে হবে, মানুষ আপনার বিরোধিতা করবে, আপনি সহজে পারবেন না, একটা বিশাল সময় ধরে আন্দোলন সংগ্রাম এইসব করে করে এটাকে আপনার চেঞ্জ করতে হবে। এই যে খুব মজার কথা, লোকাচার আপনি পালন করতে হবে, কেউ আপনার চাপ দিবে না, কেউ বলবে না যে তোমার এটা পালন করতেই হবে। লোকাচার পালনের জন্য কোনো চাপ নাই, চিল, একদম আপনি চিল মোডে এটা আপনি করতে চাইলে করবেন, না করতে চাইলে নাই। মানে অনেকটা হচ্ছে ওই চা খাওয়ার মতো, মানে আমার কেসে আর কি, অনেকে আবার চা ছাড়া বাঁচতে পারে না, তো এরকম আর কি, খাইতে চাইলে খাবো, মন চাইলে খাবো, নাহলে খাবো না, শেষ। ওরকম লোকাচার আপনি করতে চান করবেন, কেউ আপনাকে বাধ্য করবে না, আপনি করতে চাচ্ছেন না কেউ আপনাকে বাধ্য করবে না। কিন্তু আপনি যখন লোকরীতির কথায় আসবেন আপনাকে সমাজ চাপ দিবে, আপনি যখনই লোকরীতির কথায় আসবেন আপনাকে সমাজ কি করবে, চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করা হবে, কারণ এইটা সমাজের এই পরিবর্তনটা সহজে সমাজ নিতে চায় না। এবং লোকাচার পালনে ব্যর্থ হইলে সমাজ আপনাকে কোনো শাস্তি দিবে না, হয়তো দুই একজন বলতে পারে যে এটা তুমি কি করলা, যে এটা তো আসলে করা মানে না করাটাই সমীচীন, কিন্তু কেউ আপনাকে কোনো ধরনের শাস্তি দিবে না। কিন্তু লোকরীতি পালনে ব্যর্থ হইলে আপনাকে শাস্তি পেতে হবে, আপনাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। লোকাচার লঙ্ঘিত হইলে এটাকে আমরা সামাজিক সমস্যা বলি না, মানে খুব স্বাভাবিকভাবে, ওই যে আমি একটা উদাহরণেই বারবার যাচ্ছি, আপনি পিঠা রান্না করেন নাই, কেউ বলবে না যে এটা একটা সামাজিক সমস্যা, অমুকে পিঠা রান্না করলো না কেন। কিন্তু আপনি যদি লোকরীতি লঙ্ঘিত করেন এটাকে একটা সামাজিক সমস্যা হিসেবে দেখা হবে, খুবই বড় রকমের সামাজিক সমস্যা হিসেবে দেখা হবে। এটা অবশ্য পালনীয় নয়, আর এটা অবশ্য পালনীয়, কারণ এটা তো নামের শুরুতেই আছে যেটা অবশ্যই পালন করতে হবে। তো আমরা মূলত পার্থক্যগুলো দেখে নিলাম। মূলত মেইন জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, এসেন্সটা যদি বুঝেন, যে একটা হচ্ছে কম্পালসারি আর একটা কম্পালসারি না, লোকাচার কম্পালসারি না আর লোকরীতি হচ্ছে কম্পালসারি, তাইলে বাকিগুলো আপনি এমনিতেই বুঝতে পারবেন। যেহেতু যেটা কম্পালসারি সেটা সহজে চেঞ্জ হবে না, সেটাকে পরিবর্তন করা কঠিন, লোকরীতি পরিবর্তন করা কঠিন। লোকাচার কম্পালসারি না, করলে করলাম না করলে নাই, বেশিরভাগ মানুষ যদি মনে করে আমি এটা করবো না, এটা পরিবর্তন হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো একটা বুঝলে বাকিগুলা আপনি নিজে থেকেই লিখতে পারবেন। লোকাচারের সাথে হচ্ছে আপনার ভালো মন্দের ধারণা যুক্ত, কিন্তু এটা চাপ প্রয়োগ করে না, কিন্তু লোকরীতির সাথে ভালো মন্দ ধারণা এমন ভাবে যুক্ত যেটা আপনাকে চাপ প্রয়োগ করবে। তো আমরা কিছু প্রশ্ন সলভের দিকে যাই। আজকে আমরা 4টা ধারণা দেখলাম, এই রিলেটেড দেখি কি প্রশ্ন এসেছে, সেগুলো একটু সলভের দিকে যাই। মোর্স শব্দের অর্থ কি? না, প্রথা না, কারণ প্রথা হচ্ছে কাস্টম, আমরা জানি। লোকাচার তো অবশ্যই না, আদর্শও না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদর্শ যার শক্তিশালী নৈতিক তাৎপর্য আছে, আমি কিন্তু এটা ব্যাখ্যা করে আপনাদেরকে দেখিয়েছি যে এটা একটা নৈতিক তাৎপর্য, মানে একটা শক্তিশালী আদর্শের উপরে এটা গঠিত হবে এবং মানুষকে চাপ প্রয়োগ করবে এটার জন্য।
আমরা একটু বক্স দেখি, একটা সৃজনশীলের দিকে যাই। এই জায়গাটাতে দেখি যে একটা বিষয় বলা আছে যেটা নাম হচ্ছে ক বিষয়ের বৈশিষ্ট্য। বলা হইলো এটা সমাজ জীবনের নিয়ন্ত্রক, ভঙ্গ করলে শাস্তি পেতে হয় না এবং এটা মোটামুটি পালনীয় রীতিনীতি। এখানে বলা হচ্ছে উচ্চতর, মানে এটা গুরুত্ব বেশি, ভঙ্গ করলে আবার শাস্তিও পেতে হয় এবং এটা অবশ্য পালনীয়। তাহলে আমরা মোটামুটি বলতে পারতেছি এটা হলো লোকাচার। এটা কি? লোকাচার। আর এটা হচ্ছে লোকরীতি। তো দেখি এবার প্রশ্ন পড়ি। প্রতিযোগ সচলতা কি? অন্য অধ্যায়ের, এগুলো আমরা পরে আলোচনা করব। উচ্চ স্তরের কাজ সম্পাদনের সামর্থ্য সামাজিক গতিশীলতা সৃষ্টি করে কেন? এটা অন্য অধ্যায়ের। আমরা সামাজিক গতিশীলতা যখন পড়ব, মানে যখন আমরা সোশ্যাল ডাইনামিক্স পড়ব, তখন আমরা এগুলো আলোচনা করব। আমরা দেখি খ ছকটি কোন বিষয়টিকে নির্দেশ করছে। তো এটা বুঝাই যাচ্ছে এটা লোকরীতি। তো আপনি কি করবেন? প্রথমে বলবেন এক লাইনে যে এটা লোকরীতি। এরপর আপনি লোকরীতি জিনিসটা কি ব্যাখ্যা করবেন এবং লোকরীতির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবেন। সম্ভব হলে লোকরীতির একটা সংজ্ঞা এখানে লিখবেন, লিখে দেখাবেন যে এটা সামাজিক নিয়ন্ত্রণের একটা বিষয় এবং উচ্চ মাত্রায় এসে কি করে? সমাজকে নিয়ন্ত্রণ করে। ভঙ্গ করলে শাস্তি পেতে হয়, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এটা না করলে সমাজ আপনাকে শাস্তি দিবে। একটা অপরাধের ব্যাপার আছে এখানে, ন্যায় অন্যায়ের ব্যাপার আছে, অবশ্য পালনীয়, এটা আপনার পালন করতেই হবে। তাহলে এটা কি হবে? লোকরীতি হবে। এবং এরকম লোকরীতি দিয়ে আপনি এটা ব্যাখ্যা করে দেখাবেন। সম্ভব হলে একটা সংজ্ঞা এখানে ইউজ করবেন, নাম্বার বাড়বে। ক ও খ বিষয় দুটি তুলনামূলকভাবে বিশ্লেষণ, এটা তো পুরোটা তুলনাই দেওয়া আছে, মেইন 3টা তুলনা এখানে দিয়ে দিছে। তারপরে আমরা আরো 4-5টা জিনিস আলোচনা করতে পারি যে সমাজ কোনটাতে চাপ দেয়, কোনটাতে দেয় না, কোনটা সহজে পরিবর্তন হয়, কোনটা পরিবর্তন হয় না। আমার বিশ্বাস আপনারা অলরেডি জানেন যে এইটা সহজে পরিবর্তন হয় না, এটা হয়। এটার জন্য চাপ দেয়, এটার জন্য চাপ দেয় না। কেন দেয়, কেন দেয় না, এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবেন। দুই পাশেই দুইটা যদি সংখ্যা দিতে পারেন খুব ভালো হয়। সংখ্যা দিয়ে এগুলা কিভাবে এবং এক সময়কার লোকরীতি কিভাবে হচ্ছে লোকাচারে পরিণত হয় সেটা দেখাতে পারেন। এবং হচ্ছে অবশ্য পালনীয় লোকরীতি, এটা চেঞ্জ করা কত কঠিন, সেই জিনিসগুলো আপনারা এখানে আলোচনা করতে পারেন। আশা করি এই তুলনামূলক বিশ্লেষণটা আপনারা করতে পারবেন। এবং যেই 4টা বিষয় আজকে আমি আলোচনা করেছি, প্রথমে আমি আলোচনা করেছি প্রতিষ্ঠান সম্পর্কে। আশা করি প্রতিষ্ঠান আপনারা বুঝতে পারবেন এটা মূলত একটা গোষ্ঠীর যে কার্যাবলী সেটাকে তুলে ধরে এবং ব্যক্তির সাথে গোষ্ঠীর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিন্তু টু সাম এক্সটেন্ট এটা কন্ট্রোল করে। 2, আমি প্রথা নিয়ে আলোচনা করেছি। প্রথা এটা সমাজ দ্বারা স্বীকৃত হবে, ভালো খারাপ দেখার বিষয় না, এটা সমাজ দ্বারা স্বীকৃত হতে হবে এবং পৌনঃপুনিকতা থাকতে হবে, মানে হয়েছে এটা রিপিটেটিভলি করবে। 3 নাম্বার আমি লোকাচার এবং লোকরীতি, 4 নাম্বারে লোকরীতি নিয়ে আলোচনা করেছি। আশা করি এই যে আলোচনা সেটা আপনাদের কাজে লাগবে এবং এই পুরো আলোচনাটাই আপনারা মানে বুঝতে পেরেছেন বলে আমি ধারণা করি। তো এর পরবর্তী যে লেকচারটি আছে সেটি নিয়ে আমরা আবার খুব তাড়াতাড়ি হাজির হব। সেই পর্যন্ত আপনারা অবশ্যই সবাই ভালো থাকার চেষ্টা করবেন, পড়ালেখা চালিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, সামনের লেকচারে দেখা হবে ইনশাআল্লাহ।